সে অনেক আগের কথা। তখন গাড়ি, বাস, ট্রেন কিছুই ছিল না। তাই মানুষরা সবাই কোথাও যেতে হলে দল বেঁধে যাত্রা করত। কারণ যদি রাস্তাঘাটে বিপদ আপদ হয় তাহলে তার মোকাবিলা করা যেত। কারণ সেই সময় পথঘাটে চোর ডাকাতের অভাব কম ছিল না, আর ঠ্যাঙ্গারের উপদ্রব ছিল অনেক। তাই লোকরা যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই পথ চলত। এইরকমই বর্ধমান জেলার পলাশী গ্রামের একদল লোক চলেছে তীর্থযাত্রায়। উদ্দেশ্য বৃন্দাবন যাবে। এই দলটিতে সজল বলে একটা ছেলে ছিল, তরুণ, বয়স কম। সে অবশ্য বৃন্দাবন যাবে না, সে যাবে গয়া। সেখানে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডিদান করে ফিরে আসবে। বন জঙ্গল দিয়ে দল এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে কোথাও বিশ্রাম নিচ্ছে। তারপর আবার হাঁটা দিচ্ছে। এই চলো চলো ভাই, পা চালাও, আরও অনেক পথ যেতে হবে আমাদের। রবি কাকা, একটু বসলে হতো না? শরীরটা বড্ড অসুস্থ লাগছে। এই দাঁড়া সবাই, সজল অসুস্থ বোধ করছে। দুপুরে খাওয়াটা আমরা এখানেই খেয়ে নিই, ততক্ষণে ও যদি একটু সুস্থ হয়তো হবে। কথা মতো সবাই আবার বসে পড়ল। তারপর একটু বিশ্রাম নিয়ে সবাই লেগে পড়ল পাথর দিয়ে উনুন বানাতে আর রান্না করতে। যাই হোক, একসময় খাবার তৈরি হয়ে গেলে সবাই খেতে লাগলো। সজল একটা গাছের গোড়ায় চুপ করে শুয়ে আছে। কিরে, ভাত খাবি না? না কাকা, শরীরটা ভালো বোধ করছি না, তোমরা খেয়ে নাও। তারপর সবাই খাবার খেয়ে নিল। যে যেখানে পারল একটু শুয়ে আরাম করল। তারপর আবার হাঁটা দিল। কিন্তু সজলের শরীর যেন চলতেই চাইছে না। কাকা, আমি আর যেতে পারবো না মনে হচ্ছে। খুব ক্লান্ত লাগছে, শরীরটাও অসুস্থ বোধ করছি। সে কি রে, এখনো ঠিক হয় নাই? আর তো দাঁড়ানো যাবে না। হ্যাঁ কাকা, তোমরা চলে যাও, আমি একটু সুস্থ বোধ করলে আবার এগিয়ে যাব। ঠিক আছে, আমরা পাশের গ্রামে তোর জন্য অপেক্ষা করছি। রাতটা ওখানে থেকে কাল সকাল পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আশা করি এর মধ্যে তুই আমাদের ধরে ফেলতে পারবি। ঠিক আছে, তোমরা এগিয়ে যাও। দলটা তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে চলে গেল। সজল একটা গাছের গুঁড়িতে ঠ্যাস দিয়ে শুয়ে পড়ল। ওর অসুস্থতার কারণ পথশ্রম আর রোদে রোদে হাঁটার ফলে মাথা ঘুরছিল। দলটির সঙ্গে পায়ে হেঁটে এগুনোর মতো সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল সে। যাই হোক, ক্লান্ত শরীরে গাছতলায় শুয়ে পড়তেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল সজল। ঘুম যখন ভাঙল তখন শরীরটা সুস্থ হয়েছে। ওহ, এতক্ষণে শরীরটা বেশ সুস্থ লাগছে। কিন্তু কখন যে রাত হয়ে গেছে সজল বুঝতেই পারেনি। চোখ মেলে চারিদিকে তাকিয়ে দেখে শুধু জঙ্গল আর ঘন অন্ধকার। এই অন্ধকারে তো সারাটা রাত এই গাছতলায় কাটানো নিরাপদ হবে না। আশেপাশে কোনো নিরাপদ আশ্রয় পাওয়া যায় নাকি দেখি। সজল উঠতে যাবে, তখনই একটা বয়স্ক মহিলা অদ্ভুত দর্শন পেছন থেকে বলল, কে বাবা তুমি?
এই রাতের বেলা একা ঘন জঙ্গলে গাছ তলায় কি করছো? হ্যাঁ, কে কে কে? আমি বাবা, এখানে কি করছো? আসলে আমরা দূর দেশে পাড়ি দেবার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু পথের মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি। তাই দল আমাকে একা রেখে এগিয়ে গেছে। এখন অবশ্য শরীরটা সুস্থ হয়েছে। ও, তার রাতটা কি এই গাছতলাতেই কাটাবে? না না, দেখি আশেপাশে কোথাও কোনো নিরাপদ আশ্রয় পাওয়া যায় নাকি। নিরাপদ আশ্রয়? তা আপনি এই রাতের বেলায় এখানে কি করছেন? আমি আমি তো এখানেই থাকি। তুমি অবশ্য রাতটা আমার বাড়িতেও থাকতে পারো। এখানে আমার বাড়ির মতো নিরাপদ আশ্রয় আর কোথাও পাবে না। ধন্যবাদ আপনাকে, আপনি খুব উপকার করলেন আমার। এটা আবার কিসের উপকার? চলো, আমার পিছন পিছন এসো। সজল তার পিছন পিছন হাঁটতে লাগলো। কিছু দূর হাঁটার পর দেখতে পেল সামনে একটা কুঁড়ে ঘর। এসো বাবা, এসো, এই আমার বাড়ি, ভিতরে এসো। সজল ঢুকে দেখল অদ্ভুত সব জিনিসপত্র রয়েছে ঘরেতে। ঘরের ভিতর অদ্ভুত একটা গন্ধ নাকে আসে সজলে। সে একটু অস্বস্তি অনুভব করে। মহিলাটি সজলকে বিছানার দিকে ইশারা করে বলে, কিছু মনে করো না বাবা, খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। এই রাতে তোমাকে আর খাবার দিতে পারবো না। না না, একটা আশ্রয় পেয়েছি, এটাই অনেক। চলো, তুমি এইখানে বিশ্রাম নাও, আমি পাশের ঘরেই থাকছি। সকালে তোমায় পথ দেখিয়ে দেব। মহিলা চলে গেলে সজল বিছানায় শুয়ে পড়ে, কিন্তু মনে এক অস্বস্তি বাসা বাঁধে। তার মনে হচ্ছে কিছু একটা যেন ঠিক হচ্ছে না। জানি না কেন, কিন্তু এখানে আসার পর থেকেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মহিলার ব্যবহারও একটু অস্বাভাবিক লাগছে। এইসব ভাবতে ভাবতে রাত আরও গভীর হয়ে যায়। সজলও গভীর ঘুমে তলিয়ে গেছে। হঠাৎ তার কানে কিছু চিবানোর আওয়াজ ভেসে আসে। সজল ধক করে বিছানায় উঠে বসে। এটা কিসের শব্দ? মনে হচ্ছে কেউ কোনো কিছু চিবিয়ে খাচ্ছে। দেখি তো। আস্তে আস্তে বিছানা থেকে উঠে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকায়। তারপর যা দেখে তাতে তার শরীর হিম হয়ে যায়। সে দেখে সেই মহিলাটা একটা ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে একটা মৃত প্রাণীর দেহ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সারা মুখে তার রক্ত লেগে, আর ওখান থেকেই কচ কচ করে চিবিয়ে খাওয়ার আওয়াজটা আসছে। হায় ভগবান, এ আমি কি দেখছি? এই মহিলা তো মানুষ নয়, এ তো একটা পিশাচ। ভয়ে সজলের শরীর জমে যায়। পালানোর ইচ্ছা হলেও পা যেন নড়তে চায় না। হঠাৎ একটু চাপ পড়তেই দরজাটা খুলে যায়। না, তাড়াতাড়ি চলে যেতে হবে আমাকে এখান থেকে, তাড়াতাড়ি যেতে হবে। পিশাচটা তাকিয়ে দেখে সজল দাঁড়িয়ে আছে। তুই দেখে নিয়েছিস সাপ? এখন পালানোর চেষ্টা করছিস? তোকে শেষ করে তোর রক্ত খাবো আমি, তবে আমার তেষ্টা মিটবে।
সজল আর দেরি না করে দরজা দিয়ে বেরিয়ে দৌড়াতে শুরু করে। না, এখান থেকে তাড়াতাড়ি আমাকে যেতে হবে। কোথায় যাবি? এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না, তুই আমার হাতে মরবিস। জঙ্গলের মধ্যে দিয়ে সজল প্রাণপণ ছুটছে। আর পিশাচটাও তার পিছন পিছন ছুটে আসছে। চারিদিকে গাছপালা কাঁপছে, পাতাগুলো শিহরিত হচ্ছে। সজল পিছনে তাকিয়ে দেখে পিশাচের পা যেন মাটিতে লেগে নেই। রুদ্র মূর্তি নিয়ে দ্রুত সজলের দিকে এগিয়ে আসছে। না, এখান থেকে তাড়াতাড়ি আমাকে যেতে হবে। আমাকে যে কোনো উপায়ে পালাতেই হবে, নইলে পিশাচ আমাকে শেষ করে দেবে। দৌড়াতে দৌড়াতে সজল জঙ্গলের এক প্রান্তে এসে পৌঁছায়। একটা মোটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। পিশাচটা সেখানে এসে থমকে দাঁড়ায়। তুই এখানেই কোথাও লুকিয়ে আছিস, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, কিন্তু তোকে আমি খুঁজে বের করবই। আমার হাতেই তোকে মরতে হবে। সজল ভয়ে দুহাত দিয়ে তার নিজের মুখ টিপে ধরে। কিছুক্ষণ পর পিশাচটা তার নজর এড়িয়ে অন্যদিকে চলে যায়। উফ, তাড়াতাড়ি আমাকে কোনো নিরাপদ জায়গা খুঁজতে হবে। সজল সাবধানে নিরাপদ আশ্রয়ের জন্য এগোতে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখে সেই পিশাচটা আসছে নাকি। খানিকটা যাবার পর এক জায়গায় একটা আলোর বিন্দু দেখতে পায় সজল। যাক, ওখানে নিশ্চয়ই কোনো ঘরবাড়ি পাওয়া যাবে। সেই আলো লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো। দেখলো এক চাষি পরিবারের বাড়ি সেটা। বাইরে গরু বাঁধা আছে। বাড়ির দাওয়ায় বসে এক বৃদ্ধ তামাক খাচ্ছে। সজলকে এমন ভীত দেখে সেই বৃদ্ধ জিজ্ঞেস করলো, কে বাবা তুমি? তোমাকে এমন ভীত দেখাচ্ছে কেন? সজল তখন প্রথম থেকে যা যা ঘটেছে সব খুলে বলল সেই বৃদ্ধকে। হ্যাঁ, ওটা কাল পিশাচিনীর কাজ। খুবই ভয়ঙ্কর আর বাজে একটা পিশাচ। তা বাবা, তোমার ভাগ্য ভালো যে তুমি ওর হাত থেকে বেঁচে ফিরে এসেছো। আর ভয় নেই। তা এখন কি চাও? আপনি কি এই রাতটুকু আপনার বাড়িতে আশ্রয় দিতে পারেন আমাকে? নিশ্চয়ই পারি। তা বাবা, তোমার কি পরিচয়? আমার নাম সজল ভট্টাচার্য। বাড়ি বর্ধমানের পলাশীতে। যাচ্ছিলাম গয়া আমার বাবা আর অন্যান্যদের পিণ্ডদান করতে। বাবা, এমন একটা সৎ কাজ করতে যাচ্ছ, তাই ওই পিশাচটা তোমার কিছুই ক্ষতি করতে পারেনি। খুব ভালো হয়েছে তুমি আমার এখানে এসেছো। এখানে তোমার আহার আশ্রয় কিছুরই অভাব হবে না। আজ রাতে এখানে থেকে কাল ভোর ভোর রওনা দিও। কাল ভোরে তোমাকে গয়া যাবার সোজা পথটা দেখিয়ে দেব। এসো বাবা, বাড়ির ভিতর এসো। সজল সেই বৃদ্ধর পিছন পিছন বাড়ির ভিতরে ঢুকল। যা, তোর ভাগ্য আসলেই ভালো, তুই ভালো জায়গায় ঢুকে পড়েছিস। দেখে মনে হচ্ছে বেশ অবস্থা সম্পন্ন চাষি পরিবার।
ঘর একদম জমজমাট। এত রাতেও মেয়েরা সব রান্না করছে মনে হচ্ছে। এসো বাবা, ঘরে এসো। চাষি তাকে শোবার ঘরে নিয়ে গিয়ে বসালো। তারপর শুরু করলো নানা গল্প। কতজন বাড়ি থেকে বেরিয়েছিল, কতদিন লাগে পৌঁছাতে, সেই পিশাচের ব্যাপারে ঘরবাড়ির খবরাখবর, এইসব গল্প চলতেই লাগলো। এক সময় বলল, জানো বাবা, আমি অনেক দিন ধরে ঠিক তোমারই মতো একজনের প্রতীক্ষা করছি, যে গয়ায় পিণ্ড দিতে যাবে। ওখানে যাওয়া কি চারটিখানি কথা? কত বাধা বিপত্তি পেরিয়ে তবে ওখানে পৌঁছানো যায়। তা বাবা, আমার একটা উপকার করতে পারবে তুমি? হ্যাঁ, বলুন কি উপকার? আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয় করব। তুমি তো বাবা গয়া যাচ্ছ। হ্যাঁ, তোমার সাধ্যের মধ্যেই। আসলে আমারও তো বয়স হয়ে গেল, তাই আর গয়া যাওয়া হলো না। আমি তোমাকে কয়েকটা নাম দেব, সেই নামে নামে তুমি একটা করে পিণ্ডি দিয়ে আসতে পারবে। এটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার কাছে আমি সত্যি কৃতজ্ঞ থাকব। এ আপনি কি বলছেন? আর বলতে হবে না আপনাকে। আমি তো শুধু আমার বংশের লোকদের পিণ্ডি দান করতে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী অনেক চেনা জানা লোকের নাম গোত্রও লিখে নিয়ে যাচ্ছি। এক এক করে সবারই পিণ্ড দেব। তোমার ভালো হোক বাবা। এমন ভালো ছেলে, তার ওপর এমন ভালো কাজে যাচ্ছ, তাই পিশাচ তোমার কিছুই করতে পারেনি। তবে কিন্তু আমার অনুরোধটাও রক্ষা করার চেষ্টা করো, কেমন? নিশ্চয়ই দেব। আপনাকে আর দ্বিতীয়বার বলতে হবে না। আপনি এক কাজ করুন, একটা কাগজে কার কার নামে পিণ্ডদান হবে লিখে দিন। অনেক উপকার করলে বাবা, আমি সবাইকে বলে আসি কথাটা। এই বলে বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে গেল। আরে শোনো, তোমরা সবাইকে বলছি, আমাদের বাড়িতে আজ যিনি অতিথি হয়ে এসেছেন, তার যেন কোনো অসুবিধা না হয়। এখানে খুব ভালো করে এর খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বেচারা সেই দুপুর থেকে না খেয়ে আছে। আর হ্যাঁ, ইনি গয়া যাচ্ছেন পিণ্ডি দিতে। আমাকে কথা দিয়েছেন, যে যে নাম লিখে দেব, উনি সেই সেই নামেও একটা করে পিণ্ডি দিয়ে আসবেন। তাই নাকি? এ তো ভালো কথা। হ্যাঁ, তাহলে আর বলছি কি, যিনি অমন কাজ করতে যাচ্ছেন, ওনাকে একবারটি আমরা দেখতে পাবো না? ঠিক আছে, দরজা দিয়ে উকি দিয়ে একবার দেখে নাও, বেশি ভিড় করবে না। বলার সঙ্গে সঙ্গেই সবাই সজলকে দেখতে লাগলো। এতে সজলের একটু অস্বস্তি লাগছিল। সেটা বুঝতে পেরে বৃদ্ধ বলল, এ কি অসভ্যতা করছো? উনি তো কথা দিয়েছেন আমাকে। যাও যাও, যে যার কাজে যাও। সবাই চলে গেলে চাষি আবার গল্পে মেতে উঠল। কই, নামগুলো লিখে দিন এবার। দেব বাবা, দেব বলেই তো অনেক দিন ধরে হা পিতেশ করে বসে আছি। খাওয়া দাওয়াটাও হোক, তারপর সব লিখে দেব ঠান্ডা মাথায়। ওনার শোবার ব্যবস্থা হয়ে গেছে, পাশের ঘরে বিছানা করা আছে, আর খাবার দাবারও দেওয়া হয়ে গেছে। ওনাকে নিয়ে আসুন। চলো বাবা, খেয়ে নেবে। সবার সে কি সুমধুর আতিথেয়তা। ভাত, ডাল, মাছের ঝোল, কোনো কিছুই বাদ নেই। এত সব আয়োজন করার কি দরকার ছিল? আমি কি এত খাবার খেতে পারবো? হ্যাঁ পারবে। ভালো করে পেট ভরে খাও। কবে বাড়ি থেকে বেরিয়েছো, আবার কবে পৌঁছাবে তার কোনো ঠিক নেই। ভালো করে খেয়ে নাও বাবা। সজল মাথা হেঁট করে খেয়ে যেতে লাগলো। এদিকে চাষি কাগজ কলম নিয়ে বসেছে। অনেক ভেবে চিন্তে একটা নামের লিস্ট করল। তারপর সজল যখন বিছানায় শুতে এলো,
তখন চাষি বলল, এই নাও বাবা নামের তালিকা। 10 জনের নাম আছে, এর মধ্যে একটা নাম ভজহরি মান্না। এই নামটা যেন কোনো রকম বাদ না পড়ে, কেমন? না না, বাদ পড়বে কেন? সব নামই আমি পিণ্ড দেব। বেশ বাবা বেশ, ঘুমাও এবার। সজল শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সত্যি কি অমায়িক ব্যবহার এই পরিবারের। আজ যদি ইনারা না থাকতেন কি যে হতো আমার। এই সব চিন্তা করতে করতে সজল ঘুমিয়ে পড়ে। তখন শেষ রাত। এই যে বাবা, উঠে পড়ো, রাত শেষ হয়ে আসছে, তোমাকে আবার অনেক পথ যেতে হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। সজল উঠে হাত মুখ ধুয়ে যাওয়ার জন্য তৈরি হলো। তাহলে বাবা, যা বললাম মনে আছে তো? ওই নামটা যেন কোনো রকম বাদ না পড়ে। আর তোমাকে দিয়ে আমি এমনি এমনি কাজ করাবো না। তুমি পিণ্ডি দিয়ে ফিরে এলে তোমাকে আমি যা দেব তা তুমি কল্পনাও করতে পারবে না। তবে বাবা, ওই নামটা যেন বাদ না পড়ে। আচ্ছা, আমি তো আপনাকে বারবার বলেছি কোনো নামই বাদ পড়বে না। তা সত্ত্বেও আপনি ওই নামটির ওপর জোর দিচ্ছেন কেন? আসলে ওই নামটি আমার। শোনার সাথে সাথে সজলের চোখ কপালে উঠে গেল। তার মানে? তাহলে বাবা, তোমাকে সত্যি কথাটা খুলেই বলি। সত্যি কথা? শোনো, তুমি এখানে যাদেরকে দেখলে তারা সবাই আমার পরিবার, কিন্তু এরা কেউ আর জীবিত নাই, সবাই মৃত। এ যে টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস হলো, মৃত? এসব কি বলছেন? হ্যাঁ, সেবার গ্রামে মড়ক দেখা দিল। সেই মড়কে গ্রাম সব উজাড় হয়ে গেল, আর আমরাও সবাই মরে ভূত হয়ে গেলাম। কিন্তু আমাদের মুক্তি হলো না। তাই তোমার কাছে একান্ত অনুরোধ, তুমি আমাদের নামে একটা করে পিণ্ডি দিয়ে এসো, তাহলে আমরা সবাই উদ্ধার হয়ে যাব। হ্যাঁ, অবশ্যই দেব। তাহলে আমি এখন যাই। হ্যাঁ চলো, তোমাকে একটা সোজা রাস্তা দেখিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি চলে যাবে। তারপর তারা বাইরে বেরিয়ে এলো। আচ্ছা, আপনারা তো ইচ্ছা করলে আমাকে মেরেও ফেলতে পারতেন। আমার কোনো ক্ষতি করলেন না কেন? যেমন পিশাচটা আমার ক্ষতি করতে চেয়েছিল। দেখো, ওরা হলো পিশাচ। ওদের কাজই হলো মানুষকে ভয় দেখিয়ে মায়া দেখিয়ে মেরে ফেলা। আমরা তো তেমন নয়, আমরা ভালো ভূত, আর আমরা মুক্তি চাই। যখন শুনলাম তুমি গয়া যাবে, তখন আমরা আশার আলো দেখলাম। তবুও সজল ভয়ে সিঁটিয়ে রইল। আর হ্যাঁ, ওই যে গাছটা দেখছো, ওই গাছের নিচে আমাদের পিতৃপুরুষের 5 ঘোড়া সোনার মোহর আছে। বাড়ি যাওয়ার সময় ওই মোহরগুলো তুমি নিয়ে যেও। তবে একটা কথা, যদি দেখো গাছটা শিকড় শুদ্ধ উপড়ে পড়েছে, তবেই জানবে আমরা উদ্ধার হয়েছি, আর মোহরগুলোও তুমি হাতে পাবে। আর যদি দিনের বেলা আসো, তাহলে আমার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, কেমন? আচ্ছা, ঠিক আছে। কিন্তু সন্ধ্যের সময় আসলে ওই পিশাচটা যদি আবার আমার কোনো ক্ষতি করে? ও তোমার আর কোনো ক্ষতি করবে না, ওর সাথে আমরা কথা বলে নেব। তবুও এই আংটিটা তোমার আঙ্গুলে পরে নাও, তাহলে আর কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। ঠিক আছে। দেখো, এমনিতে গয়া 5 দিনের পথ, তবে আমার প্রভাবে তুমি এই পথে গেলে কাল সকালেই পৌঁছে যাবে। সজল সেই চাষির দেখানো পথেই অগ্রসর হলো। তারপর গয়ায় পৌঁছে
খুব ভক্তির সঙ্গে সবার পিণ্ডদান করল সজল। বিশেষ করে চাষির অনুরোধে তার পিণ্ডটাই ভালো করে দিল। তারপর আবার এসে উপস্থিত হলো চাষির বাড়ির সামনে। তখন বিকেলবেলা। এ কি, চাষির বাড়ি তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাহলে সেদিন রাতে সবই মায়া ছিল। কিন্তু এ কি, গাছটি উপড়ায়নি কেন? তাহলে কি ওনার পরিবারের মুক্তি হয়নি? কিছুই তো বুঝতে পারছি না। বিকেল গড়িয়ে সন্ধ্যের পর সেই ভাঙা বাড়ির ভিতর থেকে চাষি বেরিয়ে এলো। তোমাকে ধন্যবাদ বাবা, আমার পরিবারের সবাই উদ্ধার হয়ে গেছে, শুধু আমি ছাড়া। কিন্তু কেন? আপনার পিণ্ডি তো আমি বেশ যত্ন করেই দিয়েছি। তা তুমি দিয়েছ, তবে কি জানো, অন্যান্য ভূত যারা আমার বন্ধু বান্ধবের মতো, তারা সব বিভিন্ন জায়গায় ছিল। তারা সবাই কিভাবে যেন খবর পেয়ে আমার কাছে এসে হাজির হলো। তারা কিছুতেই আমাকে ছাড়ল না। বলল আমি উদ্ধার হয়ে গেলে ওরা একেবারে অসহায় হয়ে পড়বে। তাই ওদের মুখ চেয়ে তুমি যখন পিণ্ডি দিচ্ছিলে, আমি তখন মুখে বটপাতা চাপা দিয়ে বসেছিলাম। কি বলছেন? তাহলে কি হবে? কি আর হবে, আমার আর যাওয়া হলো না। আমি এখানেই থেকে গেলাম। তবে বাবা, তোমার সাথে বেইমানি করব না। ওই গাছের গোড়ায় 5 ঘড়া মোহর পোতা আছে, ও সবই তুমি নিয়ে যাও। কিন্তু আমি অত মোহর নিয়ে যাব কি করে? সেসব তোমাকে চিন্তা করতে হবে না। দুবার হাততালি মারতেই 3টে ভূত কোথা থেকে এসে হাজির হয়ে গেল। ওই গাছের নিচে মোহর আছে, বের করো। ভূতেরা মাটি খুঁড়ে মোহর বের করলো। অতগুলো মোহর দেখে সজলের চোখ জল করে উঠল। এগুলো নিয়ে তোমাদের বর্ধমান জেলার পলাশী গ্রামে যেতে হবে। ওর বাড়িতে পৌঁছে দিতে হবে, এই তো? হ্যাঁ, যাও বাবা, তুমি এদের সঙ্গেই যাও। আর শোনো, ও আমার অতিথি, ওর যেন কোনো অসুবিধা না হয় রাস্তাঘাটে। সে আমরা জানি, ওনাকে আমরা রাজার মতো নিয়ে যাব। তারপর চাষিকে ধন্যবাদ দিয়ে সজল ভূতেদের সাহায্যে বাড়ি ফিরল। অল্প দিনের মধ্যেই সজল মস্ত বড়লোক হয়ে গেল। বিশাল দালান বাড়ি তৈরি করে ফেলল। তারপর এক বিশাল ধনী পরিবারের এক সুন্দরী কন্যাকে বিয়ে করে সুখে দিন কাটাতে লাগল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।